স্ক্রিনে স্লাইডটা ডিসপ্লে করতে পারছি না, বাট আপনাদের মোবাইল থেকে আপনারা স্লাইডটা দেখেন আর আমি এখান থেকে স্লাইডটা ডিসকাস করছি। টুডেস টপিক ইজ কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কের স্লাইডটা আছে, ওই স্লাইডটাকে আপনারা নেটওয়ার্ক বিষয়টা কি? নেটওয়ার্ক হচ্ছে সমষ্টি, তাই না? অনেকগুলি ডিভাইস, কম্পিউটার নেটওয়ার্কের কথা যেহেতু আমরা বলছি, অনেকগুলি ডিভাইস যারা কানেক্টেড হতে সক্ষম, এরকম ডিভাইসেস গুলি যখন ইন্টার কানেক্টেড হয় সেটাকে আমরা নেটওয়ার্ক বলি, কম্পিউটার নেটওয়ার্ক বলি। হিউম্যান নেটওয়ার্কও আছে, অনেকগুলি মানুষ একসাথে গ্রুপ হয়ে যখন একটা আলোচনা করে, একটা টিম গঠন করে, দেয়ার এ নেটওয়ার্ক। সেই টিমটা যখন অন্য একটা টিমের সাথে তাদের আদান প্রদান করে, তাদের থিঙ্কিংস, তো দ্যাট ইজ কম্পারেটিভলি লার্জ নেটওয়ার্ক। তার মানে আমরা অল্প কিছু গ্রুপ অফ পিপল মিলে একটা স্মল নেটওয়ার্ক হয়, এরকম অল্প কিছু স্মল নেটওয়ার্ক মিলে আবার একটা লার্জ নেটওয়ার্ক হয়, তাই না? কম্পিউটারের মধ্যেও বিষয়টা অনেকটা সেরকমই। আমরা আমার বাসায় ধরেন একটা ডেস্কটপ, একটা ল্যাপটপ, দুইটা মোবাইল আছে। এইগুলিকে, এই যে চারটা ডিভাইস, এই চারটা ডিভাইসকে আমরা একে অপরের সাথে ইন্টার কানেক্ট করতে পারি। ইন্টার কানেক্ট করার ফলে আমাদের সুবিধাটা কেন করব? সুবিধাটা হচ্ছে আমরা ফাইল ট্রান্সফার করতে পারি খুব ইজিলি এবং সিকিউরলি। আপনি ফাইলটা থ্রু মেইল, ইন্টারনেটের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, বাট এক্ষেত্রে ইন্টারনেটও লাগছে না। এবং আপনি রিসোর্সও শেয়ার করতে পারেন। রিসোর্স কি? আমরা আগের দিনকে একটা সের মধ্যে পড়েছিলাম। রিসোর্সেস হচ্ছে আমার কম্পিউটারের মধ্যে যে মেমোরি আছে, যে প্রসেস আছে, আর আদার থিংস যেগুলি শেয়ার করা পসিবল অন্যের সাথে, ঠিক আছে? সেরকম জিনিসগুলিকে বলা হয় রিসোর্স। তাহলে নেটওয়ার্কিং করার বেনিফিটটা হচ্ছে আমরা ফাইল অ্যান্ড রিসোর্স এগুলিকে একে অপরের সাথে শেয়ার করতে পারি। মনে করেন যে আমার একটা স্মল অফিস, এখানে আমার 4-5টা কম্পিউটার আছে। এখন 4-5টা কম্পিউটার সবার থেকেই আমার প্রিন্ট করা লাগে, বা সব কম্পিউটার থেকেই আমার স্ক্যান করে ডকুমেন্ট হোক বা ইমেজ হোক কিছু একটা নিতে হয়, নিয়ে ওইটাকে নিয়ে আমি কাজ করি, করে ওইটাকে আবার প্রিন্ট করি। তাহলে আমার ফ্রিকোয়েন্টলি স্ক্যানার প্রিন্টার লাগে, 4-5টা কম্পিউটারেই লাগে। তো এখন আমি কি প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা স্ক্যানার এবং প্রিন্টার ইউজ করবো? দরকার নাই। তাহলে আপনারা কি করবেন? যে কোনো একটা ডিভাইসের সাথে একটা প্রিন্টার অ্যাড করবেন। তাহলে বাকি ডিভাইসগুলি কিভাবে পাবে? বাকি ডিভাইসগুলি পেতে গেলে আমাদেরকে ওই বাকি ডিভাইসগুলি, যেই ডিভাইসটার সাথে প্রিন্টার রেখেছেন, টোটাল সিস্টেমটাকে একটা নেটওয়ার্কের মধ্যে আনতে হবে। নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসলে আমরা তখন দেখা যাচ্ছে যে যেহেতু তারা ইন্টার কানেক্টেড, তখন আমি যদি আমার কম্পিউটার থেকে প্রিন্ট দেই, আর সাপোজ মনে করেন এখানকার কম্পিউটারটার মধ্যে প্রিন্টার লাগানো আছে, সো এই কমান্ডটা থ্রু কেবল অথবা ওয়্যারলেস যে মিডিয়াতেই হোক, মানে নেটওয়ার্ক মানে এই না যে সবসময় কেবল দিয়ে নেটওয়ার্ক হবে। হ্যাঁ, ব্যাকবোনে নেটওয়ার্ক কেবল থাকে, এটা ঠিক। ব্যাকবোন মানে হচ্ছে যখন একটা লার্জ নেটওয়ার্ক থেকে কানেকশন আরেকটা লার্জ নেটওয়ার্কে যায়, তখন এখানে আপনার কেবল দেওয়া হয়। কারণ যেহেতু লার্জ ডিস্টেন্সের মধ্যে আপনি ওয়্যারলেসলি এত দূরে ডেটা ট্রান্সফার করাটা ইজ ডিফিকাল্ট এবং ডেটা লস হওয়ার চান্স থাকে, মানে মধ্যপথে হারিয়ে যাওয়ার চান্স থাকে। বাট কেবল মিডিয়ার মাধ্যমে করলে জিনিসটা অনেকটা সেফ হয়, সিকিউর হয় এবং মধ্যপথ থেকে হ্যাকিংও হতে পারে, তাই না? এই চান্সটা থাকে। সো সেফ হয়, সিকিউর হয়, ফাস্টার হয়। কিন্তু যখন আমরা স্মল এন্ডে চলে আসি, ছোট 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 নেটওয়ার্ক লাইক হোম নেটওয়ার্ক, এখানে এসে আমরা ওয়্যারলেসটাকে বেশি প্রেফার করি। বিকজ এই যে বললাম শুরুতে যে আমাদের বাসায় মনে করেন যে দু একটা কম্পিউটার আছে আর কয়েকটা মোবাইল আছে। এই ডিভাইসেস গুলিকে আমি ইন্টারনেটে কানেক্ট করার জন্য, আপনারা তো শুধু বাসার হোম রাউটার দিয়ে শুধু ইন্টারনেট কানেক্টই হন, আপনারা ফাইল ট্রান্সফার করাও এইগুলিও কিন্তু ইজিলি করা যায়। যেমনটা মনে করেন যে এই টিভিটা আপনার বাসার টিভি বা এই টিভি, এইটা যখন এই সেম একটা ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে থাকবে, তখন কিন্তু আপনি স্ক্রিন কাজ করতে পারবেন। তার মানে আপনি এখান থেকে কাস্টে যাবেন, কাস্টে গেলে কানেক্ট টু এ ওয়্যারলেস ডিসপ্লে আছে, ফার্স্ট টাইম ওটাকে চিনিয়ে দিলে, ডিভাইসটাকে চিনিয়ে দিতে হবে, নাহলে দেখা যাচ্ছে পাশের বাসার টিভিতে চালু হয়ে যেতে পারে। পাশের বাসায় মনে করেন ওয়্যারলেস টিভি আছে, ওইটাই চালু হয়ে যেতে পারে। তাহলে আমরা টিভিকে চিনিয়ে, মানে টিভি কিভাবে চিনবো? টিভির নাম দেখে চিনবো, ওইটা আইডেন্টিটি আসবে। তো
ফার্স্ট টাইম কানেক্ট করে দিতে হয়, সেকেন্ড টাইম থেকে আপনি ক্লিক করলেই অটোমেটিক কানেক্ট করবে। অথবা আমার বাসায় ধরেন মাল্টিপল ডিভাইস আছে, এরকম টিভি আছে, কোন টিভিটাই দিব, কোন টিভিটাই আমি কাজ করব, তো ওই জন্য নাম প্রত্যেকটারই আসে। এবং যদি একই সিরিজের টিভি হয় সেক্ষেত্রে আমরা রিনেম করে দিতে পারি। মনে করেন সবগুলি টিভি এমআই, আমার এখানে 3টা টিভি লাগানো আছে, 3টা এমআই টিভি, এমআই এর সাপোজ এই 16 ইঞ্চি টিভি, তাহলে আমি প্রত্যেকটা রিনেম করে নিয়ে সেইভাবে কানেক্ট করতে পারি। তো স্লাইডের মধ্যে থেকে আমরা আসি, তাহলে স্লাইডের মধ্যে যদি দেখেন ফার্স্টেই বলা আছে যে এ কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম in which multiple computers are connected to each other to share information and resources. Do you get this? পেয়েছেন আপনারা স্লাইড? দিয়েছি তো। কেন হোয়াটসঅ্যাপে দিতে হবে? কেন আপনার ইয়ারপিতে নাই? পোর্টালে পোর্টাল থেকে নামিয়ে দিয়েছি তো। পোর্টাল থেকে আমি নামিয়েছি অনেক আগে। পোর্টাল থেকে নামিয়ে আপনার কেন অন্যদের দিতে হবে? না স্যার, গ্রুপ আছে যে হোয়াটসঅ্যাপে, সেখানে দিয়ে রাখেন। সেটা দিলেন, পরে দিলেন, বাট ফর দিস টাইম আপনাকে তো আপনার ইয়ারপিতে আছে, আপনি কষ্ট করে কেন ইয়ারপি থেকে নামাচ্ছেন না? ডিপেন্ড হন কেন। আচ্ছা ফাইন, তাহলে দেখেন ফার্স্ট স্লাইডে আমরা কম্পিউটার নেটওয়ার্কের ডেফিনেশন কি বলছি, ব্যাপারটা তো আমরা বুঝেছি, কিন্তু আমাকে সুন্দর করে একটা বইয়ের ভাষায় যদি লিখতে হয় তাহলে ডেফিনেশনটাকে আমরা এভাবে লিখবো যে কম্পিউটার নেটওয়ার্ক ইজ এ সিস্টেম ইন হুইচ, যেখানে মাল্টিপল কম্পিউটারস মানে অনেকগুলি কম্পিউটার আর কানেক্টেড টু ইচ আদার, অনেকগুলি কম্পিউটার একে অপরের সাথে কানেক্টেড টু শেয়ার ইনফরমেশন এন্ড রিসোর্সেস। শুধু ইনফরমেশন শেয়ার করে মানে ফাইলটা শেয়ার করে এটাই না, রিসোর্স শেয়ার করে, লাইক যেটা বললাম যে আমরা প্রিন্টার, স্ক্যানার, অন্যান্য ডিভাইস যেটা আমার সাথে লাগানো থাকে সেইগুলো যেমন শেয়ার করতে পারি, সেরকম ভাবে আমরা ডিস্কের স্পেস, হার্ড ডিস্কের স্পেস, আমরা মেমোরি, আমরা প্রসেসিং ক্যাপাসিটি, এই জিনিসগুলিকেও শেয়ার করতে পারি। দিস আর দ্য রিসোর্সেস। কম্পিউটার নেটওয়ার্ক যেটা এই কম্পিউটার ডেটা নেটওয়ার্ক ইজ এ কালেকশন অফ হোস্ট কানেক্টেড টু দ্য নেটওয়ার্কিং ডিভাইসেস। যেই ডিভাইসগুলিতে নেট কানেকশন দেওয়া যায় সেই ডিভাইসেসগুলিকে হোস্ট বলা হয়। হোস্ট কারা তাদেরকে বলি আমরা যে ডিভাইসগুলিতে নেটওয়ার্ক কানেকশন দেওয়া যায়। তাহলে নেটওয়ার্ক কানেকশন দেওয়া যায় এরকম কয়েকটা ডিভাইসের নাম বলেন তো। মানে হোস্ট কারা হতে পারবে, কারা হোস্ট হতে পারবে? মোবাইল, কম্পিউটার, এগুলো। রাইট, বলতেন আরো বলেন। তারপর হচ্ছে আর পার্সোনাল কম্পিউটার, ডেস্কটপ। ইংরেজি তো অলরেডি বলেছে, মোবাইল, কম্পিউটার, টিভি, নেটওয়ার্ক প্রিন্টার, নেটওয়ার্ক এনেবল করা যায় এরকম ডিভাইস, ল্যাপটপ তো কম্পিউটার ক্যাটাগরিতে চলে আসছে, তাই না? তাহলে এইগুলিকে বলা হচ্ছে হোস্ট। কিন্তু সুইচ, রাউটার, হাব এই নামগুলি শুনেছেন? সুইচ কি করে? সুইচ হচ্ছে মাল্টিপল ডিভাইসেসকে নেটওয়ার্ক করে দেয়। মানে একটা সুইচগুলি দেখতে আপনারা যে ল্যাপগুলির মধ্যে দেখেন যে কালো বক্সের মধ্যে রাখা আছে, না সুইচের কথা বলছি। সুইচগুলি হচ্ছে এরকম ডিভাইসেস, লাইক এরকম সাইজের ডিভাইসেস যেখানে এরকম অনেকগুলি পোর্ট থাকে, প্রত্যেকটা পোর্টের নাম্বার থাকে এবং এভি লাইনে থাকে। তো এটা হতে পারে আপ টু 8 পোর্ট, 16 পোর্ট অর 32 পোর্টের। ওকে, এই পোর্টগুলিতে আমরা এখানে কেবল লাগে, এখানে কেবল লাগে, প্রত্যেকটাই কেবল লাগে। কেবল লেগে এই কেবলটা PC1 এ মনে করেন এটা PC1, এটা PC2 তে, আমাদের ডিপার্টমেন্টে আছে এটা এইভাবে কানেকশন দেওয়া যায়। তাহলে এই যে যে ডিভাইসটা যার মধ্যে অনেকগুলি আছে এবং প্রত্যেকটার সাথে এখানে লাইটও জ্বলে, নিচে দুইটা করে লাইট থাকে, এখানে একটা লাইট, দুইটা করে লাইট থাকে, প্রত্যেকটা একটা কানেকশন, একটা ডেটা সেন্সি। সেম এইরকম পোর্ট আপনার পিসির যে এখানে কেবলটা লাগান ওইখানেও দেখতে পান, পিসির পিছনে যে কেবলটা লাগান নেটওয়ার্কে ওইখানে যে পোর্ট, সেম পোর্ট এখানে এরকম লাইন দিয়ে 8, 16 বা 32 পোর্টের সুইচ হয়ে থাকে। তাহলে এই 32 পোর্টের সুইচ বা 16 পোর্টের সুইচের কাজ কি? যতগুলি পোর্ট আছে তার থেকে একটা কম সংখ্যক কম্পিউটারকে সে কানেক্টেড করতে পারবে। বা যখন আপনি ইন্টারনেট কানেক্ট করবেন না, আমরা তো ইন্টারনেট যখন নিব তখন ইন্টারনেট একটা মেশিনের মধ্যে ঢুকতে হবে, এই জন্য একটা কম বলেছি। আদারওয়াইজ আপনি যদি নেটওয়ার্কিং করতে চান তাহলে ম্যাক্সিমাম এই পোর্টের যতগুলি পয়েন্ট আছে এতগুলিকে কানেক্ট করা যায়। তাহলে যেই ডিভাইসেসগুলি নেটওয়ার্কে কানেক্ট হতে সক্ষম তাদেরকে হোস্ট বলা হচ্ছে। মানে সুইচটাও হোস্ট না,
সুইচটা তো হচ্ছে ডিভাইস, মধ্যবর্তী ডিভাইস, নেটওয়ার্ক ডিভাইস। এ কানেকশনের সুবিধা নিচ্ছে না, এ আপনাকে ফ্যাসিলিটেট করছে আপনাকে। সুবিধা নিচ্ছে কে? সুবিধা নিচ্ছে আপনার কম্পিউটার, আপনার ডেস্কটপ, ল্যাপটপ, আপনার ওয়্যারলেসলি কানেক্ট হওয়া অ্যান্ড্রয়েড ফোনগুলি বা স্মার্টফোনগুলি যেটা ওয়্যারলেসলি কানেক্ট করছে, বাট নেটওয়ার্কে তো কানেক্ট হচ্ছে। ওখানে আবার বলতে পারেন যে স্যার এখানে পয়েন্ট থেকে কানেক্ট হয়নি। এই পয়েন্ট থেকে একটা পয়েন্টে কানেক্ট করা হয়েছে একটা রাউটারের সাথে। এই রাউটারটা হচ্ছে ওয়াইফাই, একটা ওয়াইফাই রাউটারের সাথে এখানকার একটা পয়েন্ট কানেক্ট করে দেওয়া হয়েছে, যে কোনো একটা পয়েন্ট। সো এখান থেকে কানেকশন আসছে ওয়াইফাই রাউটারে, ইন্টারনেট কানেকশন আসছে, এবং ওয়াইফাই রাউটারটা কি করছে? স্প্রেড করছে, যেটা থেকে আমরা ওয়্যারলেস রিসিভ করছি। তার মানে এটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে আরেকটু ডিটেইলসে বলা হচ্ছে, দেখেন এ হোস্ট ইজ এনি ডিভাইস দ্যাট সেন্ড এন্ড রিসিভ ইনফরমেশন অন দ্য নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে ডেটা সেন্ড এবং রিসিভ করে। একটা কম্পিউটার কি করছে? আমি একটা ফাইল পাঠাই বা একটা ফাইল রিসিভ করি। কিন্তু নেটওয়ার্ক ডিভাইস বলবেন রাউটার, সুইচ, হাব, এরা তো ওর ইচ্ছা মতো ডেটা সেন্ড রিসিভ করে না, ইউজার নিজের ইচ্ছা মতো ডেটা সেন্ড করে। আমি যদি একটা ডেটা সেন্ড না করি, এই নেটওয়ার্ক সুইচ কখনো নিজে থেকে ডেটা সেন্ড রিসিভ করছে না। আমি ডেটা পাঠাচ্ছি আপনার কাছে, সেই ডেটাটা আপনি রিসিভ করার জন্য এটা একটা মধ্যবর্তী ডিভাইস হিসেবে কাজ করে। ঠিক আছে? তাহলে হোস্টের সাথে সুইচ, হাব, রাউটার এগুলিকে মিলিয়ে ফেলবো না, এগুলো নেটওয়ার্কিং ডিভাইস। আর হোস্ট হচ্ছে তারা any device that send and receive information on the network. ঠিক আছে? Peripherals are devices that are connected to the host. Peripheral গুলো হচ্ছে ওই ডিভাইসেস যেগুলি হোস্টের সাথে কানেক্ট। হোস্টের সাথে কানেক্ট থাকে বলতে, যে एग्जांपल প্রিন্টার, স্ক্যানার, এইগুলোকে বলা হয় পেরিফেরাল। For example, a printer is connected to your laptop that is on network is acting as peripheral. আপনার প্রিন্টারটা যেটা ল্যাপটপের সাথে কানেক্টেড আছে, এটা যখন একটা নেটওয়ার্কের মধ্যে থাকবে, তখন এই প্রিন্টারটা হচ্ছে একটা পেরিফেরাল। বাট when this printer is connected directly to a network, then this is called a network device, or this is called also a host. Printer can be also a host. তাহলে আমরা হোস্ট কাদেরকে বলছি এটা বুঝলাম। আবার অন দ্য আদার হ্যান্ড পেরিফেরাল ডিভাইস সামটাইম হোস্ট হতে পারে। কিভাবে? এই যে বলতেছিলাম যে একটা প্রিন্টার যখন আপনি নেটওয়ার্ক ডিভাইস মানে একটা হোস্টের সাথে কানেক্ট আছে একটা প্রিন্টার, তখন সে পেরিফেরাল। বাট ওই প্রিন্টারটা যখন সরাসরি নেটের সাথে কানেক্ট থাকবে, তার জন্য অবশ্যই নেটওয়ার্ক প্রিন্টার হতে হবে, মানে যে প্রিন্টারে নেটওয়ার্ক কেবল লাগানো যায়, ওইটা একটা আইপি পেয়ে যায়, তখন সে নিজে হয়ে যাবে একটা হোস্ট। নেক্সট পেজে আছে ফিচারস অফ কম্পিউটার নেটওয়ার্ক। নেক্সট স্লাইডে দেখেন যে কম্পিউটার নেটওয়ার্কের ফিচারস গুলি কি। তো জাস্ট এ লিস্ট ইজ গিভেন হিয়ার। কমিউনিকেশন স্পিড, কমিউনিকেশনের গতি বাড়ে যায়, কারণ আপনি ফ্রিকোয়েন্টলি, র্যান্ডমলি, ফ্রিলি যেভাবেই বলেন আপনি একে অপরের সাথে যোগাযোগ করতে পারছেন। দেখেন কমিউনিকেশনটা এখন কত ইজি হয়ে গেছে না। আমাদের আগে ফোন করতে গেলে মানুষ চিন্তা করতো যে দূরবর্তী কল করবো কিনা, হ্যাঁ অনেক খরচ যাবে, একটা কল করলে 200-400 টাকা চলে যাবে। এখন কমিউনিকেশন কত সহজ হয়ে গেছে ফ্রি অফ কস্ট এই নেটওয়ার্ক থাকার কারণে। আর ইন্টারনেট বিষয়টা কি? ইন্টারনেট তো একটা ওয়ান কাইন্ড অফ নেটওয়ার্ক। সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট নেটওয়ার্কটার নাম হচ্ছে ইন্টারনেট। মানে যেই নেটওয়ার্কের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ডিভাইস কানেক্টেড, দ্যাট ইজ ইন্টারনেট। তাহলে ইন্টারনেটের সবচেয়ে বেশি সংখ্যক ডিভাইস কিভাবে কানেক্ট হচ্ছে? আমি সরাসরি ইন্টারনেটের সাথে কানেক্ট হচ্ছে আমি আইএসপির মাধ্যমে, তাই না? মানে সার্ভিস প্রোভাইডার যে, সেই সার্ভিস প্রোভাইডার থেকে আমি ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আমি ওই নেট দুনিয়ার সাথে, ওইটা একটা নেটওয়ার্ক ছিলই, আমি তার সাথে নতুনভাবে যুক্ত হয়েছি। তার মানে ওই নেটওয়ার্কের মধ্যে আমিও যুক্ত হয়ে গেছি এবং আমিও সহজে, খুব সহজে আমি আমার মানে ডিজায়ার ডেস্টিনেশনে আমি ডেটা সেন্ড এবং রিসিভ করতে পারছি। 2 নম্বর হচ্ছে ফাইল শেয়ারিং।
আমরা ফাইল ট্রান্সফার করার জন্য আগে কিন্তু পেন ড্রাইভ করে ফাইলটা নিয়ে পাশে কম্পিউটার, মনে করেন দুইটা কম্পিউটারই আছে একই অফিসের মধ্যে, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার ফাইল নিব। আমরা সাধারণভাবে পেন ড্রাইভে সিডিতে করে রিমুভেবল হার্ড ডিস্কে করে ডেটা ট্রান্সফার করতাম, যেটা এখন আপনি নেটওয়ার্কে কানেকশন থাকলে আপনি অটোমেটিক ট্রান্সফার করতে পারবেন। লাইক এখানে যদি দেখাতে পারছি না, যদি আপনি মাই কম্পিউটারে ঢোকার পরে ওইখানে যে কোনো একটা ফোল্ডার যেটা আপনি নেটওয়ার্কে সবার সাথে শেয়ার করতে চান, ওই ফোল্ডারটার উপরে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে প্রপার্টিস আসে, একদম নিচে প্রপার্টিস আসে না ফোল্ডারে, প্রপার্টিসের মধ্যে আপনি যে ক্লিক করলে কয়েকটা একটা স্ক্রিন আসে, যার মধ্যে লেখা একটা ট্যাব আছে শেয়ারিং। তো শেয়ারিং অপশনের মধ্যে আপনি যাই ওখানে শেয়ারটা টিক দিয়ে দিলে ওই ফোল্ডারটা আপনার শেয়ার ফোল্ডার হিসাবে তখন ট্রিট করবে। তার মানে ওই ফোল্ডারটাকে আপনি নেটওয়ার্কের অন্য কম্পিউটার থেকে খুঁজে পাবেন। আচ্ছা, এটাই কি স্যার ধরুন পোর্টাল থেকে একটা স্লাইড ডাউনলোড করলাম, গ্রুপে দিলাম, এটা কি ওয়ান কাইন্ড অফ কি আপনি যেটা বলছেন ওটা? না, এইটা সাথে এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে আমার কম্পিউটারে ফাইল আছে, এই ফাইলটা আপনার কম্পিউটার, মনে করেন যে আমি একটা ডেস্কে বসে কাজ করছি, আপনি আরেকটা ডেস্কে বসে কাজ করছেন। আমার ফাইল বা আমার প্রজেক্ট আপনার লাগবে, আপনাকে দিব আমি। আপনাকে দিতে গেলে কি করতে হতো, আপনাকে একটা ডিভাইস নিয়ে আসতে হতো স্টোরেজ, যেটাতে আমার কম্পিউটারের ইউএসবি থেকে আপনি এটাকে কপি নিতেন, দেন আপনার ওখানে যে পেস্ট করতেন। এরকম আপনার সারাদিন আমার সাথে ফাইল আদান প্রদান লাগে। এরপর আপনি একটু ফাইল কাজ করে আমাকে আবার দিবেন, আবার আমারটা আপনি নিবেন, অথবা একই ফাইলে সিমultaneously দুজনই কাজ করব। তো এরকম হলে ফাইলটা একটা জায়গায় রাখা থাকা লাগে, ওইখান থেকে আমরা আদান প্রদান করতে পারি। তাহলে নেটওয়ার্কের মধ্যে অন্য ডিভাইসকে পাওয়ার জন্য কি করতে হয়, খুঁজে পেতে হয় আইপি অ্যাড্রেসের মাধ্যমে। নেটওয়ার্কের মধ্যে হচ্ছে আইপি অ্যাড্রেসটা হচ্ছে ওর ঠিকানা। একটা ডিভাইসের যখন নেটওয়ার্কে কানেক্টেড থাকে তার দুইটা ঠিকানা থাকে। কিরকম দুইটা ঠিকানা? একটা হচ্ছে আমার স্থায়ী ঠিকানা, যেটা কখনো পরিবর্তন হয় না। সাধারণভাবে স্থায়ী ঠিকানা হচ্ছে ফিক্স। সেটা কি হচ্ছে, আমার জন্মগতভাবে আমি যে ঠিকানাটা পাচ্ছি, আমার বাবার বাড়ি বা আমার দাদার বাড়ি, জন্মগতভাবে আমি পাচ্ছি এবং ওইটা আমার ফিক্সড ঠিকানা। এই যে ডিভাইসটা, এইটা যখন ম্যানুফ্যাকচার তৈরি করেছে তখন এর ভিতরে এমএসি ম্যাক বলে একটা অ্যাড্রেস সেট করে দেওয়া হয়েছে। এই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে একটা ফিক্সড অ্যাড্রেস। বেসিক্যালি ডিভাইস না, ডিভাইসের কোন জায়গায় ম্যাক অ্যাড্রেসটা দেওয়া হয়, ডিভাইসের নেটওয়ার্ক পার্টে দেওয়া হয়। নেটওয়ার্ক পার্ট মানে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে দেওয়া হয়। নেটওয়ার্ক অ্যাডাপ্টার কোনটা, যেখানে আমরা যে কেবল লাগাই অথবা যদি ওয়াইফাই এর মাধ্যমে কানেক্ট হয়, তাহলে এর ভিতরে ছোট্ট একটা ডিভাইস আছে যেটার মাধ্যমে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয় ওয়্যারলেসলি। আর যদি ওয়্যার্ড কানেকশন হয় তাহলে আপনারা যে কম্পিউটার কেবলটা লাগান, যে ওইটা যে ছোট্ট একটা কার্ড, ওইটাকে বলা হয় নিক কার্ড, এনআইসি, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এনআইসি ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বলে আপনারা যেটাকে চিনেন। ওই ল্যান কার্ডটা কি হচ্ছে, এখন মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড থাকে এবং ডিভাইসেরই একটা ইন্টিগ্রেটেড পার্ট। ওইটাকে আপনি আলাদা করতে পারছেন না এখন। বাট ডেস্কটপ কম্পিউটার হলে আলাদা ল্যান কার্ড লাগানো যায়। প্রত্যেকটা ল্যান কার্ডের একটা ম্যাক অ্যাড্রেস থাকে, যেটা ওর জন্মের সময় তৈরি করা দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, বাট এখন আমরা বিভিন্ন টাইপের টুলস এর মাধ্যমে এই ম্যাক অ্যাড্রেসও চেঞ্জ করতে পারি, বাট সেটা লিগাল হয় না, দিস ইজ ইলিগাল। ঠিক আছে, আর আরেকটা অ্যাড্রেস হচ্ছে আমাদের যেমন বর্তমান ঠিকানা, এই মুহূর্তের ঠিকানা, এই মুহূর্তে ঠিকানা বলতে আপনার বাসার ঠিকানা, বাসার ঠিকানা না, কিন্তু এই মুহূর্তে আপনি কোথায় আছেন, এই মুহূর্তে আপনি বনানীতে আছেন, আধা ঘন্টা পরে আপনি বনানী মোড়ে থাকবেন, 1 ঘন্টা পরে আপনি গুলশান 2-এ থাকবেন। ঠিক আছে, আপনার বাসার অ্যাড্রেসের কথা না, এই মুহূর্তে আপনি কোথায় আছেন, রিসেন্ট অ্যাড্রেস, দ্যাট ইজ দ্য আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেসটা হচ্ছে এরকম একটা অ্যাড্রেস যে অ্যাড্রেসটা নেটওয়ার্কের মধ্যে আপনাকে চিনিয়ে দিবে। আপনি এই মুহূর্তে এই কম্পিউটারটা এখন এই মুহূর্তে আইওএস এর ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে, সো এই একটা আইপি অ্যাড্রেস পেয়েছে। কিন্তু এই কম্পিউটারটা নিয়ে আমি যদি পাশের বিল্ডিং এ যাই এবং ওদের নেটওয়ার্কের সাথে ওয়াইফাই কানেক্ট করি, তখন ওদের নেটওয়ার্কের একটা ডিফারেন্ট আইপি অ্যাড্রেস পেয়ে যাবেন। যদিও আপনি লোকেশন যদি দেখতে চান, গুগল থেকে লোকেশনও দেখা যায় যে এই আইপি অ্যাড্রেসটা কোথায় আছে, লোকেশন দেখাবে। আপনি যদি গুলশানে চলে যান, আপনি যদি উত্তরা চলে যান, তাহলে লোকেশনও চেঞ্জ হচ্ছে, সাথে আইপি অ্যাড্রেসও চেঞ্জ হয়ে যাচ্ছে। ইভেন পাশের বিল্ডিং এ গেলেও লোকেশন চেঞ্জ হচ্ছে। আপনি যদি অক্ষাংশ দ্রাঘিমাংশ মানে লঙ্গিটিউড এসে
দেখেন তাহলে যে দশমিকের পরে শূন্য 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 হলেও একটু দ্রাঘিম অংশ অক্ষাংশ চেঞ্জ হয়ে যায়, মানে আপনার পজিশন ঠিক এক্স্যাক্টলি এখানে নাই। তো এই জিনিসগুলি হচ্ছে। আচ্ছা, আমরা ফিচার্স বলতেছিলাম, আইপি অ্যাড্রেস নিয়ে মনে হয় সামনে আলোচনা আছে, মেবি ওই সময় আলোচনা করবো। বাট কথা প্রসঙ্গে একটু বলে রাখি, যেহেতু আসলো, আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে ভার্সন 4, একটা হচ্ছে ভার্সন 6। ভার্সন 4 এ একটা স্যাম্পল এক্সাম্পল লিখি। আইপি অ্যাড্রেসের যে ভার্সন 4 সেটাকে লেখা হয় এইভাবে, IPv4। IPv4 কি ছোট হাতের v4। একটা एग्जांपल হতে পারে এরকম 192.168.10.100। একটা एग्जांपल IPv4 অ্যাড্রেসগুলি দেখতে কেমন হয়, তাহলে কিভাবে বুঝবো এটা একটা সংখ্যা, এটা আমি আলাদা করে কিভাবে বুঝবো? আইপি অ্যাড্রেসের মধ্যে প্রত্যেকটা দেখেন 3টা ডট আছে, মানে 4টা ভাগ। দ্যাটস হোয়াই দিস ইজ IPv4। প্রত্যেকটা পার্টে আপনারা বাইনারি শিখে আসছিলেন না, যে বাইনারি 0 1, এইটা কিন্তু ডেসিমাল ভ্যালু। এইটাকে যখন আপনি বাইনারিতে কনভার্ট করবেন, এইটা 8 ডিজিটের একটা সংখ্যায় আসবে, 8 ডিজিটের একটা সংখ্যা আসবে। বেসিক্যালি এটা এরকম আসে না, মেন হয় এটা ধরেন যে এরকম আসলো, একটা সংখ্যা আসলো, ডট এখানে 8 ডিজিট, ডট 8 ডিজিট, ডট 8 ডিজিট। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। এটাকে মনে রাখা কঠিন দেখেই আমরা এই ডেসিমাল ভ্যালুটাকে মনে রাখি। এইটার প্রত্যেকটা রেঞ্জ হতে পারবে 0 থেকে 255 এর মধ্যে, প্রত্যেকটা রেঞ্জ। মিনিমাম হতে পারবে 0, নো নেগেটিভ। ম্যাক্সিমাম ভ্যালু প্রত্যেকটা হতে পারবে 255। তাহলে 255 মানে কত? 255 মানে হচ্ছে 2 to the power 8। 2 to the power 8 মানে হচ্ছে this is 8 bit। This is 8 bit। 8 bit কেন? এই যে 8টা ডিজিট আছে, 8টা বাইনারি সংখ্যা আছে, এই জন্য 2 to the power 8, এবং এই জন্য হাইয়েস্ট রেঞ্জ আছে। 255 মানে হবে 8টা 1 সবচেয়ে বড়, 0 মানে হবে 8টা 0, মধ্যবর্তী সংখ্যাগুলি সেই অনুপাতে কম বেশি হবে। তাহলে প্রত্যেকটা ভ্যালুর রেঞ্জ 4টা পার্ট থাকবে, প্রত্যেকটা পার্টের রেঞ্জ হতে পারবে 0 থেকে 255 এর মধ্যে, এবং প্রত্যেকটা পার্ট যদি বাইনারিতে আমরা করি, অ্যাকচুয়াল তার ভ্যালু তো বাইনারি দিয়েই ক্যালকুলেটর হিসাব করে। তো বাইনারিতে যখন নিব তাহলে এটা হচ্ছে 2 to the power 8। কেন 2 to the power 8? বিকজ 8টা ডিজিট, এবং এই যে 255 বলেছি, এইটাকে যদি আপনারা কনভার্ট করেন তাহলে 2 to the power 8 হবে। অ্যাকচুয়ালি 256 মানে হচ্ছে 256 মানে হচ্ছে ওই 8টা 1, কিন্তু 255 কে কেন আমি হিসাব করছি? কারণ আমরা এখানে 256 ধরছি 1 থেকে 256, টোটাল 256টা ভ্যালু। কিন্তু আমি বলেছি 0 থেকে 255, এখানেও কিন্তু 256টাই ভ্যালু। 0 কে একটা ভ্যালু ধরে নিচ্ছি, 1 হচ্ছে 2 নম্বর সংখ্যা। কিন্তু যখন আমি শুধু বলি যে 256 পর্যন্ত, তাহলে আপনি ধরেন 1 থেকে 256, মানে সেখানেও কিন্তু 256টা সংখ্যা। তাহলে টোটাল ভ্যারিয়েশন হতে পারবে 256, সেই ভ্যারিয়েশন হবে 0 থেকে 255 পর্যন্ত। এটা হলো আইপি ভার্সন 4। এই আইপি ভার্সন 4 হচ্ছে টোটাল কতগুলি হতে পারে কম্বিনেশন যদি করেন, কম্পিউটেশন কম্বিনেশন করেন, এইখানে হতে পারে 2 to the power 8, তারপরে ডট মানে এই পুরো জিনিসটা আলাদা, তার মানে গুণ, তাহলে হতে পারে ম্যাক্সিমাম 2 to the power 8 গুণ 2 to the power 8 গুণ 2 to the power 8 গুণ 2 to the power 8, মানে 2 to the power 8 to the power, এইটা to the power 4, পুরোটা to the power 4। তাই না? তাহলে 2 to the power 8 to the power 4 মানে হচ্ছে 2 to the power 38, মানে হচ্ছে আপনি সহজভাবে 2 to the power 8 কে যদি গুণ করেন কিভাবে বলেন তো? 2 to the power 8 যোগ 2 to the power 8, এটা কত হয়? 464 কত মানে 2 এর পাওয়ারে কত? 2 এর পাওয়ার তো 64
পাওয়ার 8 মানে আপনাকে বলে দিই 2 টু দি পাওয়ার 8 মানে 256 যোগ 2 টু দি পাওয়ার 8 মানে 256 এটা যোগ চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ তাহলে কত হলো 512 512 না 512 ইকুয়াল টু হচ্ছে 2 টু দি পাওয়ার 9। কিভাবে? কারণ এটা স্যার একটা আমরা একটু ক্যালকুলেট করে দেখি না 2 টু দি পাওয়ার 8 এই যে আপনার মোবাইল আছে 2 টু দি পাওয়ার 8 মানে 256 এই যে লিখছি যোগ 2 টু দি পাওয়ার 8 মানে 256 মানে এইটা মানে কত আমি সহজভাবে বলি তাহলে 2 গুণ 2 টু দি পাওয়ার 8 তাই না 2 টু দি পাওয়ার 8 একটা গুণ 2 টু দি পাওয়ার 8 মানে 8 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 8 তাহলে a প্লাস a কত হলো 2a 2a না তাহলে লিখছি 2 গুণ a তাহলে 2 টু দি পাওয়ার কিছু নাই মানে কি এখানে 1 না আচ্ছা আচ্ছা তাহলে 2 টু দি পাওয়ার কিছু নাই মানে কি 1 এখন যখন গুণ হয় তখন গুণ করার নিয়ম কি পাওয়ারগুলি যোগ হয় 2 টু দি পাওয়ার 1 প্লাস 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 9 কিন্তু আপনি না বললেন যে প্লাস করতেছি প্লাসই তো করলাম আবার এখানে এখানে শুরু থেকে দেখো 2 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার 8 হ্যাঁ এগুলো প্রথমে যোগ করলাম বোঝার চেষ্টা করো জি স্যার স্যার আমাদের মিডিল পড়াতে একটা মানে ফার্স্ট টেস্ট নেওয়া হয় না স্যার নিবে কিনা সেটা আগে জানতে হবে এটা নাও হবে না আগে একটা দিছেন না ওইটাই দিয়ে দেবো মার্কস মিটার আগে একটা দিয়েছেন ওটাই মিডিল পড়াতে একটা দিন আসছে সেটা না বলবো কেন আপনি কি দেন মিটার আগেটা দিছি স্যার না মিডিল পড়াও তো একটা আসেনি না তো কাজে তার পরীক্ষা দেবো এটাই স্যার এইটা বলে স্যার ছেলেমেয়েদের কেন কোনো ট্রাই যার ইচ্ছা সে আসলো যার ইচ্ছা সে আসলো না ভাই আমি না স্যার আমি তো আপনি বলে এটা আসলে মিডিল ক্লাস আসবে। তাহলে যে মিডিল আগে প্রেজেন্টেশন পরে একটা প্রেজেন্টেশন আচ্ছা ঠিক আছে ওটা পরে দেখুন আগে এই জিনিসটা বোঝার চেষ্টা করেন লজিকটা এইটা বোঝেন নাই আপনি বুঝছেন জি স্যার আপনি বুঝছেন আপনি পিছনে আপনি বুঝছেন আপনি বুঝছেন আবার হচ্ছে আচ্ছা 2 টু দি পাওয়ার 8 প্লাস 2 টু দি পাওয়ার 8 হ্যাঁ ইকুয়াল টু কেন 2 টু দি পাওয়ার 9 এটা হচ্ছে আপনি বোঝার চেষ্টা করেন 2 টু দি পাওয়ার 8 একটা ভ্যালু মানে কত 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256 আপনাকে ভেঙে দেখানোর জন্য করাচ্ছি যোগ চিহ্ন যোগ দিলাম আবার 2 টু দি পাওয়ার 8 মানে আবার 256 তাহলে 256 যোগ 256 তাহলে কত হলো 512 512 কে এবার যদি আপনি বাইরে এনে কনভার্ট করেন তাহলে আসলে 2 টু দি পাওয়ার 9 এভাবে হলে তো হয়ে গেছে এভাবে হয়েছে কিন্তু আপনাকে আপনি সঠিকটা বুঝেন এবার আসেন 2 টু দি পাওয়ার 8 ধরে নিই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 8 হ্যাঁ ধরে দিলাম তাহলে এখানে কত আছে x প্লাস x তাই না হ্যাঁ তাহলে কত হলো 2x সো 2x হ্যাঁ আমি এখানে লিখছি যে 2x মানে কত 2 ইনটু 2x মানে কত x এর ভ্যালু বসাই দেন ইকুয়াল টু 2 ইনটু 2 টু দি পাওয়ার 8 x এর ভ্যালু বসিয়ে দিলাম আবার তাহলে 2 ইনটু 2 টু দি পাওয়ার 8 এন্ড গুণ চিহ্ন কেন দিলাম গুণ চিহ্ন দিলাম যখন 2x লিখছিলাম তখন গুণ না দিলেও হতো কারণ এখানে দিতে হবে তাহলে 2 এর কোনো পাওয়ার লেখা নাই তাহলে মনে হয় তাহলে পাওয়ার 1 হ্যাঁ পাওয়ার কি 0 দিলে কত আচ্ছা এটা কি 1 হচ্ছে আর এখানে তো 8 অলরেডি আছে পাওয়ার যদি 0 দিই তাহলে কত হয় 2 এর পাওয়ার 0 মানে কত তাই তো স্যার 0 2 8 হবে 2 এর পাওয়ার 8 হবে না 2 এর পাওয়ার 0 মানে কত শুধু একটু বলেন 0 2 এর পাওয়ার 0 মানে 0 না না 1 স্যার 1 1 হ্যাঁ আচ্ছা 100 টু দি পাওয়ার 0 মানে কত 100 টু দি পাওয়ার 100 টু দি পাওয়ার 0 মানে 1 কত 0 100 100 টু দি পাওয়ার 0 মানে কত তো স্যার 100 ই তো স্যার 100 টু দি পাওয়ার 0 মানে 1 এনিথিং টু দি পাওয়ার 0 তামান্না টু দি পাওয়ার 0 আরে 1 হ্যাঁ 1 ছিল যে কোনো কিছু টু দি পাওয়ার 0 1 ঠিক আছে যে কোনো কিছু টু দি পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই 100 টু দি পাওয়ার 1 মানে 100 100 টু দি পাওয়ার 0 1 1 বিলিয়ন টু দি পাওয়ার 0 1 1 টু দি পাওয়ার 0 1 মানে এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1 আচ্ছা যাই হোক স্যার 0 টু দি পাওয়ার 0 0 টু দি পাওয়ার 0 হচ্ছে আপনার এনিথিং টু দি পাওয়ার 0 ইজ 1 এনিথিং টু ওকে 0 0 ইনক্লুডেড ওকে 0 টু দি পাওয়ার 0 ইজ 1 আচ্ছা তাহলে এখানে 0 নাই এখানে 1 হ্যাঁ তাহলে 2 এর পাওয়ার 1 2 এর পাওয়ার যদি 0 হতো তাহলে তো হয়ে যেত 1
তার মধ্যে তো 2 দেওয়া আছে। হুম। 2 এর পাওয়ার 1 মানে 2, এটা 2, 100 এর পাওয়ার 1 মানে 100। 100। তাহলে পাওয়ারগুলি কি হয়? যোগ হয় না, যখন গুণ থাকে। একই বেজে যখন গুণ থাকে, মনে করেন যে x টু দি পাওয়ার 5 গুণ x টু দি পাওয়ার 8, তাহলে কত? আর x টু দি পাওয়ার 13, 13। x টু দি পাওয়ার 13। যদি এরকম থাকে x টু দি পাওয়ার 5 গুণ y টু দি পাওয়ার 8, তাহলে না 9 না, x ও x টু দি পাওয়ার এখন 5 স্যার আলাদা, y টু দি পাওয়ার 8। এখন হ্যাঁ এটাই কিছু হবে। করার নাই। x একটা ভ্যালু, y একটা ভ্যালু, দুইটার আমি দুইটা আলাদা মিক্স আপ করতে পারি না। মিক্স আপ করতে পারি না। x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 8 is equal to x to the power 5 y to the power 8. But x to the power 5 into x to the power 8 equal to x to the power 13। 13. তাহলে আপনারা লজিক্যালি চিন্তা করেন তো x to the power 5 স্যার আবার যোগ x to the power 8 দিলে কত হয়? আচ্ছা যাক, এটা আমাদের বিষয় না। আচ্ছা বলি থাক, আমরা অফ টপিকে চলে যাচ্ছি। আমরা আইপি অ্যাড্রেসে ছিলাম। আইপি অ্যাড্রেসে দেখেন, তাহলে আমরা আইপি অ্যাড্রেসে বুঝতে পারলাম যে ভার্সন 4টা কেমন। তাহলে ভার্সন 4 এর ম্যাক্সিমাম কতগুলি আইপি অ্যাড্রেস হতে পারে? ম্যাক্সিমাম আইপি অ্যাড্রেস হতে পারে এখানে 2 টু দি পাওয়ার 8 গুণ, ডট মানে গুণ আসছে, 2 টু দি পাওয়ার 8 গুণ 2 টু দি পাওয়ার 8 গুণ 2 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 32 ইকুয়াল টু 4 বিলিয়ন প্লাস। ঠিক আছে, 4.3 বিলিয়ন প্লাস হচ্ছে হতে পারে 2 টু দি পাওয়ার 32 হলে। কিন্তু আমি একাই তো আমি 100 আইপি ইউজ করি, তাহলে 4.3 বিলিয়ন সারা পৃথিবীর লোক কি করে এটা দিয়ে হবে? এটা দিয়ে কি করে হবে? একটা সময় যখন ইন্টারনেটের প্রচলন তুলনামূলক কম ছিল, 10 বছর 20 বছর আগে, তখন এটা দিয়ে কভার হতো, তখন ইন্টারনেট ব্যবহারকারী ছিল কম। কিন্তু এখন এই কয়টা আইপি দিয়ে আমার হচ্ছে না, কারণ আমার একাই বিভিন্ন, আমার অনেক ডিভাইস আছে। আমার এক ডিভাইসের মধ্যে আমি 5টা আইপি ইউজ করি, আমার অনেক আইপি লাগে। এরকম বহু মানুষ আছে, বহু আইপি ইউজ করে, তো বহু প্রতিষ্ঠান ইউজ করে। তাহলে এটা খুব শর্টেজ করে গেছে আইপি। এই জন্য নতুন একটা ধারণা তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে আইপি ভার্সন 6। ওরে বাবা, আইপি ভার্সন 6 ইজ দ্য নিউ আইডিয়া। ওকে। এইখানে যেমন আপনি বুঝলেন 2 টু দি পাওয়ার 32 হয়। এইখানের একটা एग्जांपल মনে করেন যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে ডেসিমালে, ডেসিমাল। এখন আসছে হেক্সাডেসিমালে, মনে করেন A12 কোলন, তারপরে সামথিং ভ্যালু কোলন, সামথিং ভ্যালু কোলন, এখানে ছিল ডট, এখানে আসছে কোলন। এইভাবে 8 পার্টস, 8 পার্টস, 8টা ভাগ থাকে। এই একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা তার ভাগ, মানে হেক্সাডেসিমাল চারটা ভাগ, এইভাবে 8টা ভাগ থাকবে। আইপি v6 এর নতুন আইপি অ্যাড্রেসে যত আইপি ভার্সন 4 আছে, এটা গ্র্যাজুয়ালি কনভার্ট হচ্ছে। এটাই এখনো হয়ে পারেনি, সব আইপি ভার্সন 4 কনভার্ট হয়ে যাবে। নতুন যেগুলি আসছে সেগুলি এটাতে আসছে। ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এবং সারা পৃথিবীতে একই জিনিস চলে। নেটওয়ার্ক যেভাবে কাজ করে, যেহেতু নেটওয়ার্কের একটা মডেলই সবাই মানে, সেটা হচ্ছে ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। এই মডেলটা সারা পৃথিবীতে মানে নেটওয়ার্কিং করার জন্য। সো এটার কারণে এই আইপি অ্যাড্রেস জিনিসটাও সেম, সারা পৃথিবীতে সেম। সবাই এই একই লজিক মানে একই পড়াই করে, একইভাবেই কাজ করে। প্রফেশনালরাও এই একই ওয়েতেই কাজ করে। তো এইখানে যেহেতু ছোট ভার্সন, এবং প্রত্যেকটা ভার্সনের এখানে যে 4 ডিজিটের একটা হেক্সাডেসিমাল ভ্যালু আছে, এই প্রত্যেকটার ভ্যালু হইতেছে আপনার 2 টু দি পাওয়ার 16 করে, 2 টু দি পাওয়ার 16 করে গুণ হচ্ছে এই 8টা ভাগ আছে। তার মানে 2 টু দি পাওয়ার 16 গুণ 2 টু দি পাওয়ার 16 গুণ 2 টু দি পাওয়ার 16, এইভাবে 8 বার যদি আপনি আসেন, তাহলে এই ভার্সনের নতুন নাম্বার পাচ্ছেন, যেখানে আপনি এইটার তুলনায় কয়েক লক্ষ গুণ আইপি অ্যাড্রেস পাবেন কম্বিনেশনে। এইবার যে পরিমাণ আইপি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে, এবার আপনি একা যদি 1 কোটি আইপি অ্যাড্রেস ইউজ করেন, তাহলে পৃথিবীর সব লোক যদি 1 কোটি আইপি অ্যাড্রেস ইউজ করেন, তাহলে ওই আইপি অ্যাড্রেস শেষ হবে না। এরকম ভবিষ্যৎ চিন্তা করে এই নতুন সিস্টেমটা আনা হয়েছে, যে ভার্সন 4 ইজ দ্য ওল্ডার ওয়ান, ভার্সন 6 ইজ দ্য নিউ ওয়ান। এবং
হিউজ ট্রিলিয়ন আইপি অ্যাড্রেস এই কম্বিনেশন থেকে পেয়ে যাব। আচ্ছা, তাহলে আমরা এই ফিচার্স করছিলাম। ফিচার্সের মধ্যে নেক্সটে আছে ফাইল শেয়ারিং করা বললাম, তারপরে ব্যাকআপ এন্ড রোলব্যাক। আপনি নেটওয়ার্কের মাধ্যমে কি করতে পারছেন, ব্যাকআপটাকে একটা নেটওয়ার্কে অন্য কোথাও রাখতে পারছেন এবং যে কোনো সময় প্রয়োজন ওইখান থেকে ব্যাক করে আনতে পারছেন। মনে করেন যে ব্যাকআপ ধারণাটা আমাদের আগেও ছিল, আমার কম্পিউটারের ব্যাকআপ আমার কম্পিউটারেই যদি রাখি এবং কম্পিউটারটার হার্ড ডিস্ক যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে তো ব্যাকআপ সহ সব চলে গেল, তাই না? বাট ব্যাকআপটা যদি আমি নেটওয়ার্কের অন্য একটা জায়গায় রেখি আলাদা ডিভাইসে, তাহলে আমার যদি কম্পিউটারে সমস্যা হয়, ফাইল ক্র্যাশ করে যায়, তাহলে আমি ওইখান থেকে আবার এটাকে ব্যাক করে আনতে পারছি। সো নেটওয়ার্কের সুবিধার কারণে আমরা এই ব্যাকআপ এবং রোল ব্যাকটাকে সেফার ওয়েতে করতে পারছি। ইভেন এই ব্যাকআপটা যখন আপনি কোনো সার্ভারে রাখছেন, সার্ভার ডিভাইসেস গুলি ভেরি মাচ সিকিউর, সিকিউরিটি ওখানে খুব করে দেওয়া হয়, মানে খুব ভালো মতো সিকিউরিটি সার্ভার সিস্টেমে দেওয়া হয় যাতে ওইখানে আনঅথরাইজড কেউ ঢুকতে না পারে। সেই সিকিউরিটি সিস্টেম রাখার কারণে আপনার ব্যাকআপটাও সুরক্ষিত থাকছে। তারপর হচ্ছে সফটওয়্যার এন্ড হার্ডওয়্যার শেয়ারিং। সফটওয়্যারগুলি তো শেয়ার করা যায়, মনে করেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল আছে, আমার আরেকটা কম্পিউটারে নাই, আমি এখান থেকে শেয়ার ওখানে ওপেন করতে পারবো। একটা প্রোগ্রাম দেখেন, মনে করেন যে এই প্রোগ্রামটা এইখানে রানিং আছে, এইখানে অনেক আমার এই প্রোগ্রামটা রান করতে অনেক রিসোর্স লাগে বা যে প্রোগ্রামটা লাগে সেইটা আমার এখানে ইনস্টল আছে, আমি এখানে রান করে ফ্যাসিলিটিস অন্য জায়গা থেকে দেখতে পাচ্ছি। ইভেন রিমোট লগ ইন করে দেখতে পারেন। ইভেন আপনি সফটওয়্যারটাকে শেয়ার নিয়ে সেই ফাইল শেয়ারিং আলাদা ছিল যে আপনি ব্যাকআপটাকে শেয়ার করতে পারছি, এখানে আপনি ইনস্টল সফটওয়্যারটাকেও অন্য ডিভাইসে বসে কাজ করতে পারবেন। প্লাস হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং করতে পারেন। কি কি? আপনি যে প্রিন্টার স্ক্যানার তো শেয়ার করতেই পারেন, পাশাপাশি এই কম্পিউটারের র্যাম, প্রসেসর, এই যে পাওয়ার রিসোর্স, এইটা এই কম্পিউটার থেকে কি নেওয়ার আছে, এর থেকে নেওয়ার আছে পাওয়ার কি কি, আমার র্যামের পাওয়ার আছে, আমার হার্ড ডিস্কের পাওয়ার আছে, আমার প্রসেসরের নেওয়ার মতো আছে। তাহলে এই তিনটা জিনিসকে আমি শেয়ার করতে পারি নেটওয়ার্কের কোনো ডিভাইসের সাথে। তারপর হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি তো বুঝতেই পারছেন যে যখন নেটওয়ার্কের মধ্যে থাকে তখন বেশ কিছু পলিসি ইমপ্লিমেন্ট করা হয়। ওই পলিসিগুলির কারণে মানে যখন আপনি একটা নেটওয়ার্কের ভিতরে ডিভাইসকে ইন্টিগ্রেট করবেন তখন ওই পলিসিগুলি, নেটওয়ার্ক পলিসিগুলি অটোমেটিক ইমপ্লিমেন্ট হয়ে যায়। সেখানে অনেক রকম পাসওয়ার্ড দেওয়া আছে, অনেক রকম প্রোটোকলস আছে। প্রোটোকল মানে হচ্ছে সেট অফ রুলস, মানে বেশ কিছু রুলস অটোমেটিক সেট করা আছে যেটা আইএসও কর্তৃক সার্টিফাইড। আইএসও মানে জানেন? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন, মানে স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন আইএসও ওয়ার্ল্ডের সবকিছুর স্ট্যান্ডার্ড যারা নির্ধারণ করে যে দিস ইজ স্ট্যান্ডার্ড। আইএসও সার্টিফিকেটে যে দেখেন যেরকম আইএসও একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন। আচ্ছা, এখানে সিকিউরিটি প্রদান করা হয়, তারপর স্কেলেবিলিটি আছে, রিলায়েবিলিটি আছে, বেশ কিছু ফিচার্স ছিল, আমরা কয়েকটা আলোচনা করলাম। আর নেটওয়ার্ক কি করে? নেটওয়ার্ক কানেক্ট করে কাকে কাকে? নেটওয়ার্ক কানেক্ট করে নোডকে। নোড কি জিনিস আমরা একটু আগে জানলাম না, খেয়াল আছে? নোড হচ্ছে ওই ডিভাইসেসগুলি যে ডিভাইসেসগুলি নেটের সাথে সরাসরি কানেক্ট হতে পারে, নেটের সাথে সরাসরি কানেক্ট হতে পারে, এরকম ডিভাইসেসগুলিকে নোড বলা হয়। কে কে নোড হতে পারে? সেন্ডার যে ফাইল পাঠাচ্ছে, রিসিভার যে পাঠাচ্ছে রিসিভ করছে, এক্সাম্পল হতে পারে কম্পিউটার, প্রিন্টার, সার্ভার এটসেট্রা। দিস আর নোডস, এক্সাম্পল অফ নোডস। মিনিমাম রিকোয়ারমেন্ট অফ কমিউনিকেশন সিস্টেম, যদি আপনি লাগবে না কম্পিউটার নেটওয়ার্ক দরকার নাই। আচ্ছা, এরপরে আসেন ডেটা ট্রান্সমিশন মোড, পেজ নাম্বার আই থিঙ্ক 10। স্লাইডটা অনেক বড়, 66 পেজের স্লাইড। আমি কিছু কিছু জিনিস বাদ দিয়ে যাচ্ছি, সেগুলিকে আপনারা ইগনোর করে পড়লেও অসুবিধা হবে না, ঠিক আছে? আমরা নোটস কি পড়েছি, নেটওয়ার্ক কি পড়েছি, নোটস পড়েছি, তারপরে ফিচার্স পড়েছি, তারপরে চলে আসছি স্লাইড নাম্বার 10 এ ট্রান্সমিশন মোড। ট্রান্সমিশন মোড কি? ট্রান্সমিশনের যে মাধ্যম, আপনারা আগে দিনে ওয়াকি টকি দেখছেন, ওয়াকি টকিতে কিভাবে কথা বলতে হতো? ভয়েস রেকর্ডারের মতো না, কিসের কথা? ওয়াকি টকিতে হতো আমি যখন বলছি আপনি তখন শুনবেন, আপনি যদি তখন কথা বলেন আমি ওইসব কিছু শুনতে পাবো না, মানে ওয়ান ওয়ে। আমি বলবো
আপনাকে শুনতে হবে। এবার আমি যখন বলবো না তখন আপনাকে বলতে হবে। তো এইটা হচ্ছে ওয়ান ওয়ে। এরকম মোড মোবাইল বলেন এবং শোনেন দুইটা একসাথে ঝগড়া চলতেছে, বাকিটা গেলে কিন্তু ঝগড়া চলে না। ঠিক আছে, আমি বলতেই থাকলে আপনার কথা আমি শুনতে মানে আপনি বলতে পারবেন না, ওই কথা আসবে না। ও আবার কি বকা দিবে, আমি নাকি বকা দিবে সেই। আচ্ছা, তিন রকম মোড হয়, ট্রান্সমিশনের মোড হয় তিন রকম। একটা হচ্ছে সিমপ্লেক্স, একটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। আইসিটি তে পড়ছিলাম তো সেই ওই কথাই। সিমপ্লেক্স কি? সিমপ্লেক্স হচ্ছে ইউনিডাইরেকশনাল, মানে দিস ইজ এ সিঙ্গেল ওয়ান ওয়ে ট্রান্সমিশন, মানে একদিকে যাবে ওইদিক থেকে আর আসবে না। এই যে ওয়াকি টকি ছিল, ওয়াকি টকি কিন্তু এদিক দিয়ে যাচ্ছেও এদিক দিয়ে আসছেও, তাহলে শুধু যাবেই আসবে আর না, এরকম একটা এক্সাম্পল বলতে পারেন? যাবে আসবে না, সো এটা কি অন্য কিছু হতে পারে? মানে রেকর্ডার হতে টাওয়ার পারে থেকে টিভিতে এফএম রেডিওতে যে সিগন্যালটা হচ্ছে আসছেই, শুধু কতজন ধরতেছে এটার কোনো হিসাব নাই। টাওয়ার থেকে আমি মনে করেন আমার টাওয়ার আমি ছাড়তেছি, ট্রান্সমিশন ছাড়ছি চারিদিকে, এবার একজন ধরলো বা একজনও ধরলো না বা 1 লক্ষ লোক ধরলো, আমার কিছু যায় আসে না, কোনো সিকিউরিটিও নাই এখানে, মানে পাসওয়ার্ড দিতে হচ্ছে না আমাকে কিন্তু লগ ইন শোনার জন্য। আপনি যে বিটিভি দেখেন বা যখন এফএম রেডিও শোনেন, এটাকে চিন্তা করেন, এখানে আপনার পাঠানোর কিছু নাই, কিছু নাই। হ্যাঁ, সিম্পল সিমপ্লেক্স। সিমপ্লেক্স সিমপ্লেক্স ইজ দ্য ইউনিডাইরেকশনাল। সিমপ্লেক্স হচ্ছে ইউনিডাইরেকশনাল, একদিকেই যাবে, অন্য দিক থেকে আসবে না কখনো। নেভার। হ্যাঁ, টিভি রেডিও এক্সাম্পল হচ্ছে টিভি রেডিও দেওয়া আছে এখানে। An example of simplex transmission is a signal that is sent from a TV station to your TV. দেখেন এখানে লেখাই আছে টিভি স্টেশন থেকে আপনার টিভিতে যেটা আছে দিস ইজ সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, এই যে আপনাদের ওয়াকি টকির কথা বললাম, এইটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, একসাথে যাবে এবং আসবে কিন্তু একসাথে না, যাবে থেমে থেমে না, ওয়ান বাই ওয়ান, যতক্ষণ যাবে ততক্ষণ আসবে না, যতক্ষণ আসবে ততক্ষণ যাবে না। তার মানে আপনার একটা বাটন থাকে, ওয়াকি টকির একটা বাটন থাকে, আগে কথা রিসিভ হয় তারপর বাজায় ধরেন আগে বললাম পরে রিসিভ করলাম, যেটাই বলেন, কিন্তু আপনাকে এই বাটন যখন প্রেস করবেন তখন আপনি বলতে পারবেন। আপনি যখন বলতে পারতেছেন তখন আপনারটা অপোজিট জন শুনতেছে, কিন্তু সে কিছু বললে আপনি শুনতে পাবেন না। সে কখন বলবে? সে যখন তারটা থেকে বলবে অটোমেটিক, এখন তো অটোমেটিক হয়ে গেছে, সে যখন যখন স্টপ হয়ে যাবে বলা, তখন অপোনেন্ট বলবে এ শুনবে। মানে এটা ওয়ান ওয়ে, যাবে এবং আসবে কিন্তু ওয়ান ওয়ে। ওয়াকি টকি স্পেলিং কিভাবে? হ্যাঁ, ওয়াকি টকি স্পেলিং কিভাবে? কি বাংলা না ইংলিশই তো। WAK ওয়াকি TALKI স্যার ওয়া এটা টি কে আই ওয়াক ও ওয়াক ওয়াক EI ওয়াক। স্যার মিনিংটা কি বুঝাইলো? মানে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এরকম কিছু? কিসে? এই যে ওয়াকি টকি মিনিং, হ্যাঁ হ্যাঁ, আপনি হাঁটতে হাঁটতে কথা বলতে পারছেন। হাঁটতে হাঁটতে কথা বলা। And full duplex, sir? ফুল ডুপ্লেক্স হচ্ছে এক্সাম্পল ইজ দ্য মোবাইল টেলিফোন। আপনি একসাথে কথা বলতেও পারবেন, শুনতেও পারবেন, মানে বোথ ওয়েতে যাওয়া আসা করবে, বোথ ওয়ে যাওয়া আসা করবে। দিস ইজ ফুল ডুপ্লেক্স। এরপরে হোস্টের রোলস, আপনার একটু স্লাইডগুলিকে একটু গো থ্রু করেন, দেখতেছি স্যার। স্লাইডগুলি একটু গো থ্রু করেন। একটা নিয়ে Roles and devices. এগুলো তো সব স্যার কম্পিউটার নেটওয়ার্কের অন্তর্ভুক্ত, তাই না? এগুলি নেটওয়ার্কের মধ্যে। That's why নেটওয়ার্ক না থাকলে আপনি একে অপরের সাথে যোগাযোগ করবেন। এই যে মোবাইলের কথা বলি, দিস ইজ অলসো নেটওয়ার্ক। নেটওয়ার্ক না থাকলে আমরা কিভাবে কানেক্ট করি? আপনি একটা নাম্বার টিপে ফোন নাম্বার কল ডায়াল করলেন, ডায়াল করা মানে যে এরকম একটা আইপি অ্যাড্রেস লিখে আপনি হিট করলেন। এই আইপি অ্যাড্রেসগুলি কিন্তু
কিন্তু মনে করেন google.com বা ios.edu.bd এই যে নামটা মনে রাখাটা সহজ হয়, এই জন্য আইপি অ্যাড্রেসটাকে কনভার্ট করে নাম দেওয়া হয়। আচ্ছা google.com মনে রাখতে সহজ, এরকম হাজার হাজার নাম আমরা মনে রাখতে পারি, কিন্তু ফোন নাম্বার কয়জনের মনে রাখি? আইপি অ্যাড্রেস জি এই যে বললেন google.com আমরা ios.com লিখি, এগুলো সব আইপিএস না, এগুলি হচ্ছে ওয়েব অ্যাড্রেস। বাট ওয়েব অ্যাড্রেসটা কি আমাদের বোঝার সুবিধার্থে, বাট আপনি যখন google.com লিখে এন্টার করেন ব্যাকগ্রাউন্ডে নেটওয়ার্কের মধ্যে একটা আইপি অ্যাড্রেস সেট করা হয়, একটা আইপি অ্যাড্রেসে হিট করে। তার মানে সকল অ্যাড্রেসেস গুলি ডিএনএস আন্ডারে। ডিএনএস হচ্ছে ডোমেন নেম সিস্টেম। ডিএনএস হচ্ছে এরকম একটা বিষয় যার কাছে একটা পুরো লিস্ট দেওয়া আছে যে এই নাম তার আইপি অ্যাড্রেস এত, এই নাম তার আইপি অ্যাড্রেস এত। আপনি যখনই কোনো নাম লিখে এন্টার দেন ওই ডিএনএস সাথে সাথে কি করে ওই লিস্ট থেকে খুঁজে দেয় এই নাম তাহলে তার তাহলে google.com যেগুলো এগুলো তো অনেক আগে, তার মানে তো IPv4 এ এগুলো কাজ করছে না? সব করে কাজ করছে। হ্যাঁ v4 এ কাজ করছে। এখন পর্যন্ত সব করে কাজ V4 করে। এ কাজ করছে। নতুন কিছু সায়েন্টিফিক কাজকর্ম ওইটা হচ্ছে IPv6 এবং কনভার্টের কাজ চলতেছে। স্যার এগুলো তো রাউটারও কাজ করে। কোনটা? স্যার আইপি অ্যাড্রেসটা তো রাউটারও দেখা যায়। আইপি অ্যাড্রেসগুলিতে রাউটারও দেখা যায়। হ্যাঁ রাইট, রাউটার সুইচ এগুলিও রাউটার সুইচের না, ওইগুলি নোড না, কিন্তু ওইগুলি নেটওয়ার্ক ডিভাইস। হ্যাঁ, রাউটারকে কনফিগারেশন করতে গেলে আইপি অ্যাড্রেস দিতে হয়। আইপি অ্যাড্রেস ছাড়া রাউটার পথ চিনে না, রাউটারকে তো পথ চেনাতে হবে। পথ চেনাতে গেলে তাকে একটা রুট বোঝাতে হয়, তাই জন্য তাকে একটা ঠিকানা দিতে হয়, ওই ঠিকানা অনুযায়ী সেই রুটে চলে। নেটের যে একেবারে স্পিড পাচ্ছে না, ইয়ে করতে পারছি না, যদি কাগজ থাকে লিখে দেন, লোড হচ্ছে না। তাহলে আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিই, প্লিজ স্টপ।